নমস্কার। চলুন আজ আমরা আমাদের এই পৃথিবীর জলবায়ুর মূল নকশাটা একটু বোঝার চেষ্টা করি। বিশেষ করে পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর সিলেবাসে যে প্রধান জলবায়ু অঞ্চলগুলোর কথা বলা আছে সেগুলো নিয়েই আজ আমাদের আলোচনা। আচ্ছা, প্রথমেই একটা খুব জরুরি জিনিস কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আবহাওয়া আর জলবায়ু এই দুটো শব্দ আমরা প্রায়ই ব্যবহার করি, কিন্তু দুটো কি একই জিনিস? দেখুন, আবহাওয়া হলো একদম আজকের বা এই মুহূর্তের ব্যাপার, মানে এই যে এখন বাইরে রোদ ঝলমল করছে বা হয়তো বিকেলে বৃষ্টি নামবে। আর জলবায়ু হলো ধরুন প্রায় ৩০ থেকে ৩৫ বছরের আবহাওয়ার একটা গড় অবস্থা, একটা লম্বা সময়ের গল্প, বুঝলেন তো? তো গোটা পৃথিবীকে ভালোভাবে বুঝতে হলে বিজ্ঞানীরা জলবায়ুর উপর ভিত্তি করে পৃথিবীকে কয়েকটা আলাদা আলাদা অঞ্চলে ভাগ করেছেন, অনেকটা একটা গ্লোবাল ব্লুপ্রিন্টের মতো আর কি। আসলে মোটে তর্পে বলতে গেলে পুরো পৃথিবীর জলবায়ুকে এই ৪টে প্রধান অঞ্চলে ভাগ করা যায়। প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা চরিত্র আছে। তবে বুঝতেই পারছেন, সবগুলো নিয়ে তো একবারে আলোচনা করা সম্ভব না, তাই আজ আমরা এর মধ্যে থেকেই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চলের উদাহরণ নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক উষ্ণ অঞ্চল দিয়ে। এটা হলো পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যাওয়া একটা বেল্ট বা বলয়। আর এই অঞ্চলের মধ্যে আমরা প্রথমে যে জলবায়ুটা নিয়ে জানব সেটা হলো নিরক্ষীয় জলবায়ু। এই জলবায়ুটা ঠিক কোথায় দেখা যায়? নিরক্ষরেখার দুই দিকেই একটা সরু ব্যান্ডের মতো এলাকা জুড়ে, যেমন ধরুন আমাজন অববাহিকা বা কঙ্গো অববাহিকা, এই সব জায়গায়। এই জলবায়ুর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এখানে প্রায় কোনো কিছুই বদলায় না। ডেটাগুলো দেখুন, গড় তাপমাত্রা সবসময় ২২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। আর বৃষ্টি, সে তো সারা বছর ধরেই চলে, বিশেষ করে বিকেলবেলায়। এখানে আলাদা করে কোনো ঋতু নেই, কোনো শীত বা গ্রীষ্মের ব্যাপারই নেই। এজন্যই তো এই অঞ্চলকে অনেকে চির বসন্তের দেশ বলে। এই যে সারা বছর ধরে এত গরম আর বৃষ্টি, এর ফল কি হয়েছে? তৈরি হয়েছে বিশাল ঘন উঁচু উঁচু গাছপালায় ভরা চিরসবুজ জঙ্গল। কিন্তু এই একই আবহাওয়া কিন্তু মানুষের বসবাস বা চাষবাসের জন্য খুব একটা ভালো না। আমরা কিন্তু এখনও উষ্ণ অঞ্চলেই আছি, কিন্তু ভাবুন তো, এই অঞ্চলেই এমন একটা জলবায়ু আছে যা নিরক্ষীয় অঞ্চলের থেকে একেবারে আলাদা। চলুন এবার সেই মৌসুমী জলবায়ুর গল্পটা শোনা যাক। এই জলবায়ুর আসল মজাটাই হলো এর ঋতু পরিবর্তন। নিরক্ষীয় অঞ্চলের মতো সারা বছর একঘেয়ে আবহাওয়া একদমই নয়। এখানে কি হয়, গ্রীষ্মকালে থাকে প্রচণ্ড গরম আর বৃষ্টি, আর্দ্র একটা আবহাওয়া, আর শীতকালটা হয় বেশ ঠান্ডা আর শুকনো। এর পেছনে কারণটা হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থল আর জলের তাপমাত্রার ফারাক হয়, আর তার ফলে বায়ুর দিকটাও একদম পাল্টে যায়। এই স্লাইডটা দেখলেই দুটো জলবায়ুর পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে নিরক্ষীয় অঞ্চলের সেই না বদলানো আবহাওয়া, আর অন্যদিকে মৌসুমী জলবায়ুর এই নাটকীয় পরিবর্তন। এই পরিবর্তনটাই কিন্তু কোটি কোটি মানুষের জীবন, তাদের চাষবাস সবকিছু নিয়ন্ত্রণ করে। বেশ, তাহলে উষ্ণ অঞ্চল থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি নাতিশীতোষ্ণ অঞ্চলে। এখানকার জলবায়ুটা বেশ আরামদায়ক, আর এখানকার একটা বিশেষ জলবায়ু হল ভূমধ্যসাগরীয় জলবায়ু। এর বৃষ্টির ধরনটা কিন্তু খুব অদ্ভুত। সাধারণত ৩০ থেকে ৪৫ ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশগুলোর পশ্চিম দিকে এই জলবায়ু দেখা যায়। আর এখানকার আবহাওয়াটা যে কি দারুণ, তার জন্য এটা বিশ্বজুড়ে বিখ্যাত। এর সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্যটা কি জানেন? এটা যেন প্রকৃতির সব নিয়মকে উল্টে দিয়েছে। সাধারণত আমরা কি জানি, গরমে বৃষ্টি হয়, কিন্তু এখানে ঠিক তার উল্টোটা হয়। বৃষ্টি হয় শীতে, আর গরমকালটা থাকে একদম শুকনো। এর কারণ হলো শীতকালে পশ্চিমা বায়ু এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়, আর সেটাই বৃষ্টি নিয়ে আসে। এই ডেটাগুলো একবার দেখুন। গরমকালে তাপমাত্রা ২১ থেকে ২৭ ডিগ্রির মধ্যে, একদম ঝকঝকে রোদ। আর শীতকালে খুব বেশি ঠান্ডা নয়, ৪ থেকে ১০ ডিগ্রির মতো, সাথে হালকা বৃষ্টি। এই অসাধারণ আবহাওয়ার জন্যই তো এখানে জলপাই, আঙুর আর নানা রকমের রসালো ফলের এত ভালো চাষ হয়। বলা যায় ফলের স্বর্গরাজ্য। এতক্ষণ তো আমরা নানা রকম জলবায়ু নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এসব জেনে কি হবে? ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ুই হলো সেই স্টেজ যার ওপর মানুষের পুরো ইতিহাসটা তৈরি হয়েছে। এই টেবিলটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, নিরক্ষীয় অঞ্চলে বনজ সম্পদই মূল।
আবার মৌসুমী জলবায়ুর দেশগুলোতে যেমন ভারত বা বাংলাদেশে ওই ঋতুভিত্তিক বৃষ্টির জন্যই ধান, পাট, চায়ের মতো চাষাবাদ এতটা গুরুত্বপূর্ণ। আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের কথা তো আগেই বললাম, ওখানকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য ফল চাষ আর ট্যুরিজমই হল অর্থনীতির মূল ভিত্তি। তাহলে বুঝতেই পারছেন, এই জলবায়ু অঞ্চলগুলো নিয়ে পড়াশোনা করাটা শুধু ভূগোলের বইয়ের কয়েকটা পাতা ওল্টানো নয়। এটা আসলে সেই মূল শক্তিগুলোকে বোঝা যা আমাদের গোটা সভ্যতাকে, আমাদের বেঁচে থাকাকে তৈরি করেছে। আর সব শেষে আজকের আলোচনাটা একটা খুব জরুরি প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। গোটা বিশ্বের তাপমাত্রা বাড়ছে, জলবায়ু পাল্টাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যে জলবায়ুর নকশাটা দেখলাম, সেটা ভবিষ্যতে কেমন হবে? এই সীমানাগুলো কি বদলে যাবে? এর ফল আমাদের সবার জন্য কি হতে চলেছে? এটা নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে। আচ্ছা, এটা কি কখনো মাথায় এসেছে যে পৃথিবীর এক জায়গায় কেন বরফ পড়ে, আবার অন্য কোথাও সারা বছর ধরে প্রচণ্ড গরম? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। চলুন পৃথিবীর নানান জলবায়ু অঞ্চলের গভীরে যাওয়া যাক আর দেখা যাক এগুলো আমাদের জীবনযাত্রাকে কিভাবে গড়ে তোলে। তাহলে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্যটা পরিষ্কার করে নেব। তারপর আমরা এক এক করে পৃথিবীর মূল জলবায়ু অঞ্চলগুলোতে একটা সফর করে আসব। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম গোড়ার একটা বিষয় দিয়ে। আবহাওয়া আর জলবায়ু, এই দুটো শব্দ আমরা প্রায়ই একসাথে ব্যবহার করি, তাই না? কিন্তু এদের মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে। এক কথায় উত্তর হলো না, এরা একদমই এক জিনিস নয়। আর এই পার্থক্যটা বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ আমাদের পুরো আলোচনাটাই এর ওপর দাঁড়িয়ে আছে। খুব সহজ করে যদি বলি, আবহাওয়া হলো আজকের দিনের মেজাজের মতো। এই হয়তো রোদ ঝলমল করছে, আবার কিছুক্ষণ পরেই ঝুমবৃষ্টি। অন্যদিকে জলবায়ু হলো অনেকটা একজন মানুষের ব্যক্তিত্বের মতো, যা অনেক বছর ধরে গড়ে ওঠা একটা গড় প্যাটার্ন। বেশ, তাহলে আবহাওয়া আর জলবায়ুর ফারাকটা তো বোঝা গেল। এখন চলুন দেখি এই যে দীর্ঘ সময়ের গড় প্যাটার্ন, এটা কিভাবে পৃথিবীকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করে ফেলে। মানে জলবায়ু অঞ্চল বলতে বোঝায় পৃথিবীর বিশাল বিশাল এলাকা, যেখানে তাপমাত্রা, বৃষ্টি বা বাতাসের আর্দ্রতার একটা নির্দিষ্ট ধরন বছরের পর বছর ধরে প্রায় একই রকম থাকে। আর এই প্যাটার্নটাই কিন্তু ঠিক করে দেয় যে সেখানে কি ধরনের গাছপালা জন্মাবে বা মানুষ কিভাবে জীবন কাটাবে। সাধারণত পুরো পৃথিবীকে মোটামুটি এই 4টে প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়: উষ্ণমণ্ডলীয়, নাতিশীতোষ্ণ, মেরু অঞ্চল আর পার্বত্য অঞ্চল। তাহলে আর দেরি কেন, চলুন এক এক করে প্রত্যেকটা অঞ্চলে ঘুরে আসা যাক। প্রথমেই যাওয়া যাক উষ্ণমণ্ডলীয় অঞ্চলে, মানে নিরক্ষরেখার কাছাকাছি সেই এলাকাগুলোতে, যেগুলো মূলত পরিচিত তাদের প্রচণ্ড গরমের জন্য। একবার ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে আলাদা করে কোনো ঋতু নেই, মানে শীত গ্রীষ্মের কোনো ব্যাপারই নেই। নিরক্ষরেখার একেবারে গা ঘেঁষে থাকা এই অঞ্চলগুলোতে কিন্তু ঠিক তাই হয়। সারা বছর প্রায় একই রকম গরম আর প্রায় প্রতিদিনই বৃষ্টি। এই ডেটাগুলোর দিকে তাকালেই সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা চোখে পড়ে তা হলো এর ধারাবাহিকতা। খেয়াল করে দেখুন, তাপমাত্রার খুব একটা ওঠানামা নেই, আর বৃষ্টিপাতের পরিমাণও অসম্ভব। প্রতিদিন বিকেলে যে বজ্রসহ বৃষ্টিপাত হয়, ওটা এখানকার একটা রোজকার ঘটনা, অনেকটা আমাজন জঙ্গলের মতো। নিরক্ষীয় অঞ্চলের ঠিক পরেই আসে মৌসুমী জলবায়ু, যেটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বড় অংশ জুড়ে রয়েছে। এখানে কিন্তু ঋতুগুলো একদম স্পষ্ট, আর এই ঋতু পরিবর্তনই এখানকার চাষাবাদ থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা সবকিছু নিয়ন্ত্রণ করে। আর এখানেই ঋতুর আসল খেলাটা দেখা যায়। দেখুন, গ্রীষ্মকালে তাপমাত্রা যেমন বেশি, বৃষ্টিও তেমন। আবার শীতকালে তাপমাত্রা কমে আসে আর আবহাওয়াটা একদম শুকনো হয়ে যায়। এই যে গরম ভেজা গ্রীষ্ম আর ঠান্ডা শুকনো শীত, এই বৈপরীত্যটাই হলো মৌসুমী জলবায়ুর আসল পরিচয়। আচ্ছা, উষ্ণমণ্ডল থেকে এবার একটু দূরে যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করছি নাতিশীতোষ্ণ অঞ্চলে। এখানকার বৈশিষ্ট্য হল তাপমাত্রার অনেক বড় পার্থক্য আর একদম পরিষ্কার 4টে ঋতু। নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ুটা কিন্তু বেশ মজার। এখানকার নিয়মটা যেন একটু উল্টো। মানে সাধারণত আমরা ভাবি গ্রীষ্মকালে বৃষ্টি হবে, তাই না? কিন্তু এখানে ঠিক তার উল্টোটা হয়। গ্রীষ্মকালটা থাকে একদম শুকনো আর গরম, আর বৃষ্টিটা হয় শীতকালে। এই তথ্যগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বৃষ্টিপাতটা মূলত শীতকালেই হচ্ছে, আর গ্রীষ্ম আর শীতের তাপমাত্রার মধ্যে পার্থক্যটাও কিন্তু বেশ বড়। একটা 21 থেকে 27 ডিগ্রির গরম আর অন্যটা 4 থেকে 10 ডিগ্রির ঠান্ডা। আমাদের এই বিশ্বভ্রমণের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আমরা দেখব পৃথিবীর সবচেয়ে চরম আবহাওয়ার দুটি অঞ্চলকে।
একদিকে কনকনে ঠান্ডার মেরু অঞ্চল আর অন্যদিকে সুউচ্চ পার্বত্য অঞ্চল। প্রথমে আসি মেরু অঞ্চলের তুন্দ্রা এলাকায়। ভাবুন তো, এক বিশাল বরফে ঢাকা প্রান্তর। এখানকার গ্রীষ্মকালেও তাপমাত্রা 10 ডিগ্রির বেশি ওঠে না। এই প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে কোনো বড় গাছপালা জন্মাতে পারে না। শুধু কিছু শ্যাওলা, লাইকেন আর ছোটখাটো ঝোপঝাড়ি এই কঠিন পরিবেশে নিজেদের টিকিয়ে রেখেছে। আর সবশেষে পার্বত্য অঞ্চল। এর জলবায়ুটা কিন্তু অক্ষাংশ দিয়ে মাপা যায় না, এটা মাপা হয় উচ্চতা দিয়ে। যত উপরে ওঠা যায় আবহাওয়া তত ঠান্ডা হতে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, তরুণ হিমালয়ের একদম নিচে হয়তো সবুজ জঙ্গল, কিন্তু যত চূড়ার দিকে উঠবেন তাপমাত্রা কমতে কমতে একসময় শুধু বরফ আর বরফ। মানে একই পর্বতের মধ্যে কয়েক ধরনের জলবায়ু লুকিয়ে থাকে। তো এতক্ষণ ধরে আমরা পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চল নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এইসব জেনে আসলে কি হবে? কেন এটা জানাটা এত জরুরি? এর কারণ হল, এগুলো শুধু মানচিত্রের কয়েকটা রং বা দাগ নয়, এগুলোই কিন্তু ঠিক করে দেয় যে কোথায় কোন ফসল ফলানো সম্ভব, কোন প্রাণী কথায় টিকে থাকতে পারবে, এমনকি মানুষের সংস্কৃতি, অর্থনীতি আর জীবনযাত্রার ধরন কেমন হবে। এক কথায় বললে, এই জলবায়ু অঞ্চলগুলোই হল আমাদের পৃথিবীর পুরো ইকোসিস্টেম আর মানব সভ্যতার মূল ভিত্তি। আর সবশেষে এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, তাতে পৃথিবীর এই চিরচেনা জলবায়ুর মানচিত্রটা কি ভবিষ্যতে বদলে যাবে? এই অঞ্চলগুলো আর তাদের ওপর নির্ভরশীল জীবন, এদের ভবিষ্যৎ কি? এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। মাধ্যমিকের সমস্ত পরীক্ষার্থীদের স্বাগত জানাই। আজ আমরা ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল, এমনভাবে বুঝে নেব যাতে পরীক্ষার সব টেনশন দূর হয়ে যায় আর কনফিডেন্স একদম তুঙ্গে থাকে। আমি জানি এই অধ্যায়টা নিয়ে অনেকেই একটু চিন্তায় থাকো। এতগুলো জলবায়ু অঞ্চল, এত ডেটা, এত বৈশিষ্ট্য মনে রাখতে গিয়ে মাথা পুরো গুলিয়ে যায়, তাই না? কিন্তু একদম চিন্তা নেই। আজকের এই আলোচনাটা শোনার পর দেখবে পুরো ব্যাপারটা জলের মতো সোজা লাগছে। আচ্ছা, তাহলে চলো দেখে নিই আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে বেসিক ধারণা, তারপর রিজনস, তারপর গ্রাফ, আর শেষে থাকবে পরীক্ষায় ভালো নম্বর তোলার কিছু দারুণ টিপস। দেখো, যে কোনো বড় প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার ভিত্তিটা মজবুত করা খুব দরকার। আর এই বেসিক কনসেপ্টগুলো থেকেই কিন্তু 1 নম্বরের শর্ট কোয়েশ্চেনগুলো আসে। তাই সবার আগে চলো আমরা এই ধারণাগুলো একটু ঝালিয়ে নিই। আচ্ছা, আবহাওয়া আর জলবায়ু, এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। আবহাওয়া হলো খুব অল্প সময়ের ব্যাপার, মানে ধরো আজকের দিনের বা এই সপ্তাহের অবস্থা। আর জলবায়ু হলো একটা লম্বা সময়ের গড়, প্রায় 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা। মূল পার্থক্যটা হলো সময়কাল। শুধু এইটুকু মনে রাখলেই কিন্তু 1 নম্বর একেবারে পকেটে। এই যে 5টা জিনিস দেখছ, উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা আর বৃষ্টিপাত, এগুলোই হলো জলবায়ুর মূল খেলোয়াড়, মানে মূল ভিত্তি। যে কোনো জলবায়ুর বৈশিষ্ট্য লেখার সময় এই 5টা পয়েন্ট মাথায় রাখতেই হবে। তো বেসিক কনসেপ্টগুলো তো আমাদের পরিষ্কার, তাই না? এবার চলো দেখি এই উপাদানগুলোর উপর ভিত্তি করে ভূগোলবিদরা আমাদের পৃথিবীকে মোট কটা প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। পরীক্ষার জন্য এই ক্লাসিফিকেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পৃথিবীকে মোটে তরপর এই 4টে প্রধান অঞ্চলে ভাগ করা হয়: উষ্ণ, নাতিশীতোষ্ণ, মেরুদেশীয় আর পার্বত্য। এটাকে বলতে পারো পুরো চ্যাপ্টারটার একটা ম্যাপ। এই 4টে অঞ্চলের কথাই আমরা ঘুরে ফিরে আলোচনা করব। এবার আমরা সেই অংশে ঢুকছি যেখান থেকে মাধ্যমিকে 5 নম্বরের বড় প্রশ্ন আসে। তাহলে মন দিয়ে শোনো, কারণ আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে গুছিয়ে উত্তর লিখলে পুরো 5 নম্বরই পাওয়া যায়। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকের জন্য একটা হট টপিক, প্রায়ই আসে। তো চলো দেখে নেওয়া যাক এটার একটা পারফেক্ট উত্তর কিভাবে তৈরি করা যায়। একটা কথা সবসময় মাথায় রাখবে, যখনই কোনো জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লিখতে দেবে, শুরুটা করবে তার অবস্থান দিয়ে। যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষরেখার 2 দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। আর পারলে যদি পাশে একটা ছোট্ট ম্যাপ এঁকে জায়গাটা দেখিয়ে দিতে পারো, তাহলে তো সোনায় সোহাগা।
এবার আসা যাক আসল তথ্যে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গড় উষ্ণতা থাকছে মোটামুটি ২২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে বেশ গরম। আর বৃষ্টিপাত সে তো অসাধারণ, বছরে প্রায় ২০৩ থেকে ২৫৪ সেন্টিমিটার। এজন্যই তো এখানে মেহগনি, রবার, সিনকোনার মতো বড় বড় গাছের চিরসবুজ জঙ্গল তৈরি হয়েছে। নিরক্ষীয় অঞ্চল তো হলো, এবার আমরা এমন একটা জলবায়ু নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার খুব চেনা, আমাদের নিজেদের দেশের জলবায়ু, মানে মৌসুমী জলবায়ু। আর বুঝতেই পারছো মাধ্যমিকের জন্য এটা কতটা ইম্পর্ট্যান্ট। এই ডেটাগুলোর দিকে তাকালেই একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। দেখো, গ্রীষ্মে তাপমাত্রা থাকছে ২১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে, আবার শীতে সেটা নেমে আসছে ১০ থেকে ২১ ডিগ্রিতে। এই যে তাপমাত্রার একটা বড় পার্থক্য, এটাই কিন্তু ঋতু পরিবর্তনের আসল প্রমাণ, যেটা মৌসুমী বায়ুর জন্যই হয়। শুধু তাপমাত্রা বা বৃষ্টিপাতের সংখ্যা দিয়ে কিন্তু মৌসুমী জলবায়ুকে পুরোটা বোঝা যাবে না। এর প্রভাব কিন্তু বিশাল। আমাদের ঋতু পরিবর্তন, আমাদের চাষবাস মানে কৃষিভিত্তিক অর্থনীতি, এত বিপুল জনসংখ্যা, এমনকি গাছপালা, এই যে শীতে পাতা ঝরে যায় মানে পর্ণমোচী উদ্ভিদ, সব কিছুর পিছনেই কিন্তু রয়েছে এই মৌসুমী জলবায়ুর খেলা। আচ্ছা, এবার এমন একটা বিষয়ে আসি যেটা দেখলে অনেকেরই বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। ঠিকই ধরেছ, উষ্ণতা, বৃষ্টিপাতের লেখচিত্র বা গ্রাফ। কিন্তু আমি বলছি, একদম ভয় পাওয়ার কিছু নেই, এটা আসলে সবথেকে সোজা অংশ। প্রশ্নপত্রে এই রকম একটা গ্রাফ দিয়ে দিল আর বলো তো এটা কোন জলবায়ু? তখন কি করবে, কিভাবে বুঝবে? চলো সেটাই শিখে নিই। চলো একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো এই গ্রাফটা দেওয়া হলো, এখানে দুটো জিনিস দেখতে হবে, একটা তাপমাত্রার লাইন আর কয়েকটা বৃষ্টিপাতের বার। ভালো করে খেয়াল করো, জুন আগস্ট মাসে যখন তাপমাত্রার লাইনটা সবচেয়ে উপরে, মানে যখন গ্রীষ্মকাল, তখন বৃষ্টিপাতের বারগুলো প্রায় নেই বললেই চলে, মানে গরমকালটা শুকনো। আবার উল্টো দিকে দেখো, ডিসেম্বর ফেব্রুয়ারিতে যখন তাপমাত্রা কম, মানে শীতকাল, তখন বৃষ্টিপাতের বারগুলো কত লম্বা, তার মানে শীতে বৃষ্টি হয়। এই যে শুষ্ক গ্রীষ্ম আর আর্দ্র শীত, এটাই হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর সিগনেচার স্টাইল। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই রকম। যে কোনো গ্রাফ বিশ্লেষণ করার জন্য শুধু ৩টে স্টেপ। ১. খুঁজে বের করো কোন মাসে গরম সবচেয়ে বেশি আর কোন মাসে সবচেয়ে কম। ২. একইভাবে দেখো কোন মাসে বৃষ্টি সবচেয়ে বেশি আর কখন সবচেয়ে কম। আর ৩ নম্বর স্টেপ, এই দুটোকে মিলিয়ে একটা সম্পর্ক তৈরি করো। ব্যাস, কেল্লাফাতে, জলবায়ুর নাম মুখে চলে আসবে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলো কয়েকটা গোল্ডেন রুলস জেনে নিই, যেগুলো মেনে চললে ভূগোলে দারুণ নম্বর তোলাটা কোনো ব্যাপারই না। এই 4টে পয়েন্ট একদম মাথায় গেঁথে নাও। ১. সব সংজ্ঞা মুখস্থ রাখতেই হবে। ২. ম্যাপ আঁকাটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ৩. বড় উত্তর সবসময় পয়েন্ট করে লিখবে, প্যারাগ্রাফ করে নয়। আর ৪. প্রত্যেকটা জলবায়ু অঞ্চলের জন্য অন্তত একটা করে দেশের নাম উদাহরণ হিসেবে মনে রাখবে। এই কটা জিনিস ঠিকঠাক করতে পারলেই দেখবে নম্বর কেমন হু হু করে বাড়ছে। তাহলে আশা করি পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল নিয়ে তোমাদের ভয়টা অনেকটাই কেটে গেছে। এখন তোমরা জানাতে পারো এরপরে আর কোন অধ্যায়টা তোমাদের কাছে কঠিন লাগছে, কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। আমাদের লক্ষ্য একটাই, তোমাদের পড়াশোনাটাকে আরও সহজ আর মজার করে তোলা।